সবাইকে স্বাগত জানাচ্ছি পাশকুড়ি অ্যান্টিবায়োটিকের ইতিহাসে। আমাদের সামনে যে পরীক্ষাটি আছে সে পরীক্ষা ইতিহাস অংশে আমরা যে আজকে আলোচনা করব কোন বিষয়টি নিয়ে, আমরা আজকে আলোচনা করব বেসিক্যালি বলশেভিক বিপ্লব বা বলশেভিক রেভলিউশন নিয়ে। এখন প্রথমেই আসা যাক যে কোন বাস্তবতায় বলশেভিক বিপ্লবটা শুরু হয়েছিল। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু রাশিয়ার বাস্তবতা মানে তৎকালীন রাশিয়ার বাস্তবতার দিকে তাকাই, সেই রাশিয়ার বাস্তবতায় একটা প্রথম যে ঘটনাটা ছিল যে রাশিয়া বা পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন, মানে মূলত ইউরোপ এবং এশিয়া দুইটার ভিতরেই অবস্থিত, কিন্তু রুশরা নিজেদেরকে একটা ইউরোপিয়ান ন্যাশন হিসেবে চিন্তা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হয় যে ইউরোপে আমরা কিন্তু এর আগে দেখেছি যে শিল্প বিপ্লব হয় ইংল্যান্ডে, এরপরে এই শিল্প বিপ্লবের ঢেউ জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়ে। সবচেয়ে পরে যেখানে শিল্প বিপ্লব বা শিল্পায়নটা শুরু হয় সেই জায়গাটা ছিল রাশিয়া, এবং তার আগে দিয়ে সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা 1861 সালে ভূমিদাস মানে কৃষকদের যে দাসত্ব, সেই দাসত্বটা বিলুপ্ত হয়। ভূমিদাস প্রথা যখন বিলুপ্ত হয় তখন এই যে বিশাল সংখ্যক মানুষ যারা আর ভূমিদাস নয় বা যারা স্লেভ নয়, এখন তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা কিন্তু তৎকালীন জার গভর্নমেন্ট করে না, যার ফলে এরা স্বাধীনতা পেলেও এরা ঋণগ্রস্ত এবং ভূমিহীন থেকে যায়। মানে আগে তারা দাস ছিল, এখন হয়ে গেছে দাস না, কিন্তু তারা হয়ে গেছে শুধুমাত্র শ্রমিক। এই বাস্তবতায় এই শ্রমিকরা শহরের যে কলকারখানাগুলো আছে সেই কলকারখানায় কাজ করা শুরু করে। এখন শহরের কলকারখানায় যখন তারা কাজ করতে আসে তখন এই শ্রমিকদের থেকে ঠকানো হয়, মানে শ্রমিকদের সাথে যত ধরনের বঞ্চনা করা সম্ভব শিল্প মালিকদের পক্ষে সেটা করা হয়, এবং এর বাস্তবতায় তাদের মজুরি হয় অনেক কম, যেটা দিয়ে তাদের টিকে থাকাটাই একটা প্রবলেম, টিকে থাকার একটা ক্রাইসিস। সেকেন্ডলি, এই কারখানাগুলোতে কাজের পরিবেশ ছিল অত্যন্ত মানবিক। এখন একটা দেশের বিশাল জনগোষ্ঠী এইরকম একটা মানবতর জীবনযাপন করতেছে, এটা নিয়ে প্রথম কনসার্ন হওয়ার কথা ছিল ওই দেশের বা রাষ্ট্রের শাসকের। তৎকালীন সময়ে যে জাররা ছিলেন, জাররা বেসিক্যালি এইটা নিয়ে কোনো কনসার্ন ছিল না। তাদের কনসার্ন ছিল যে আমি রাশিয়ার শাসক কিনা, এইটা নিয়ে তার কনসার্ন ছিল। কিন্তু এই রাশিয়ার যে একটা বড় অংশ মানুষ যে একটা এই অমানবিক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা মানবতার জীবনযাপন করতেছে, এইটা নিয়ে তাদের কোনো ধরনের চিন্তা ছিল না। ঠিক ওই সময় ইউরোপে সমাজতান্ত্রিক যে চিন্তা ধারণা ছিল, যেখানে শ্রমিকদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছিল, সেটার একটা প্রভাব পড়ে, এবং এই প্রভাবটা যখন পড়ে তখন এই শ্রমিকদের ভিতরে এই রাষ্ট্র কাঠামো ভেঙে নতুন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করার মতো একটা বিপ্লবী চেতনা অন্ততপক্ষে সুপ্ত হলেও তৈরি হয়। এই জায়গাটাতেই আসা কাজটা শুরু করেন বেসিক্যালি লেনিন। এখন প্রশ্ন লেনিন যে কাজটা শুরু করেন তার ভিত্তি কিন্তু লেনিনের হাতে ছিল না, তার ভিত্তি ছিল বেসিক্যালি তৎকালীন সময় একজন সমাজবিজ্ঞানী বা একজন অর্থনীতিবিদ হিসেবে যাকে আমরা চিন্তা করতে পারি, সেই কার্ল মার্কসের দুইটা গ্রন্থ, একটা দাস ক্যাপিটাল অ্যান্ড কমিউনিস্ট ম্যানিফেস্টো, পরবর্তীতে জার্মান আইডিওলজিকেও এখানে ধরা যায়। এর ভিত্তিতে লেনিন বিপ্লবের মূল মন্ত্র হিসাবে কার্ল মার্কসের যে শ্রেণী সংগ্রামের কথা বলেছিলেন, সেই শ্রেণী সংগ্রামটাকে তিনি রাশিয়ার জন্য করে একটা ভাষণ তৈরি করেন, এবং লেনিন এই মার্কসের তত্ত্বকে যখন বাস্তবতায় দেওয়া শুরু করেন, তখন 1903 সালে সোশ্যাল ডেমোক্রেটিকরা পার্টি যেটা ছিল সেটা ভেঙে তার নেতৃত্বে আরেকটা পার্টি গঠিত হয়, যে পার্টিকে বলা হতো বলশেভিক। এখন এই বলশেভিক শব্দটা নিয়ে কিন্তু আমরা আলাপ করছি, যে বলশেভিকরা যে বিপ্লব করে সেই বিপ্লবটাকেই রাশিয়াতে আমরা বলশেভিক বিপ্লব হিসেবে চিনে থাকি। এখন এই বলশেভিক বিপ্লবটা কিন্তু ওয়ান স্টেপে হয় নাই। এটা কিভাবে হয়েছিল এটা যদি একটু দেখি, প্রথমে 1917 সালের শুরুতে দেখেন, প্রথম দিকে রাশিয়ার এই যে শ্রমজীবী জনতা ছিলেন, সেই রাশিয়ার শ্রমজীবী জনতার প্রথম ও প্রধানতম শত্রু ছিল জার, কারণ তাদের এই যে মানবতর জীবনযাপন নিয়ে জারের কোনো ধরনের কনসার্ন ছিল না। এখন প্রথম যে বিপ্লবটা হয় সেই বিপ্লবটা হয় স্বৈরতান্ত্রিক জারের বিরুদ্ধে, এবং যার ফলে কি হয়, এই জার যারা ছিল এই জারদের একটা পতন হয়। মানে এই যে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় যে রাজা ছিলেন, যাদেরকে আমরা রাশিয়ার কনটেক্সটে জার বলা হয়, তাদের পতন হয়।
এবং পতন হওয়ার পরে যে অস্থায়ী সরকার তৈরি হয়, সেই অস্থায়ী সরকার হচ্ছে রাশিয়ার এই প্রবলেমগুলা সলভ করতে বা রাশিয়াতে একটা চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। ঠিক এই সুযোগটা নেন হচ্ছে লেনিন। কি করেন? উনি হচ্ছেন একটা বিখ্যাত লেখা লেখেন যাকে বলা হয়েছে এপ্রিল থিসিস। এবং এপ্রিল থিসিসটা যখন প্রকাশিত হয়, সেই 1917 সালে বলশেভিকরা সেই এপ্রিল থিসিসের উপরে ভিত্তি করে এই যে অস্থায়ী সরকার বা মেনশেভিক যারা ছিলেন সেখান থেকে হচ্ছে রাষ্ট্র ক্ষমতাটা নিয়ে নেয়। এবং এই রাষ্ট্র ক্ষমতা নিয়ে নেওয়ার পরে লেনিনের নেতৃত্বে যে এই সেকেন্ড যে রেভলিউশনটা হইল তাকে তো আমরা বলছি হচ্ছে বলশেভিক রেভলিউশন। এবং এই বলশেভিক রেভলিউশন হচ্ছে রাশিয়াতে নতুন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করে, যে রাষ্ট্র কাঠামোকে তখন পর্যন্ত বলা হচ্ছিল যে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। সো এই জায়গা থেকে আমরা দেখলাম যে কোন প্রেক্ষাপটে রাশিয়াতে বলশেভিক বিপ্লবটা হলো এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে হলো এবং কার বিরুদ্ধে হলো। এখন যেহেতু আমাদের সামনে ভর্তি পরীক্ষা আছে, সো আমরা এখন চলে যাব কোথায়? আমরা এখন চলে যাব হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিকে। দেখব যে এই চ্যাপ্টার থেকে যদি বা এই সেকশন থেকে যদি আমাদের সামনে পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, তাহলে সেই প্রশ্নগুলো কি হতে পারে। এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হতে পারে, প্রথমত হচ্ছে রাশিয়াতে কত সালে ভূমিদাস প্রথা বিলুপ্ত হয়? সেটা হচ্ছে 1861 সালে। তাহলে এইটা হচ্ছে আমার প্রথম এমসিকিউ। দ্বিতীয় এমসিকিউ যেটা হতে পারে সেটা হচ্ছে এই ভূমিদাস প্রথা বিলুপ্ত হওয়ার পরে এই ভূমিদাসদের পরিণতি কি হয়েছিল? এই সেকেন্ড এমসিকিউর উত্তরটা হচ্ছে তারা ঋণগ্রস্ত এবং ভূমিহীন থেকে যায়। এবং থার্ড যে এমসিকিউটা সেটা হচ্ছে এই ভূমিদাসরা অল্টারনেটিভ হিসেবে তারা কোথায় কাজ করা শুরু করে? তারা হচ্ছে কাজ করা শুরু করে শহরের কলকারখানায়। এবং যখন কিনা বলশেভিক বিপ্লব হয় তখন রাষ্ট্রের ক্ষমতায় কে ছিল, মানে রাশিয়ার ক্ষমতায় কে ছিল? ওই ক্ষমতা ছিল যে জার। এটা হচ্ছে আমার আরেকটা এমসিকিউ। আমি এখান থেকে মোটা দাগে হচ্ছে 5-6টা এমসিকিউ দেখলাম, অ্যান্টিবায়োটিক দেখলাম। এখন যদি আমরা একটু দেখি যে লেনিনের উপর থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে লেনিন কার দর্শন বা চিন্তা দ্বারা অনুপ্রাণিত ছিলেন? লেনিন বেসিক্যালি অনেকের দর্শন বা চিন্তা দ্বারা অনুপ্রাণিত থাকলেও সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলছিল যে ভদ্রলোক, তার নাম হচ্ছে কার্ল মার্কস। এইটা হচ্ছে আমার প্রথম এমসিকিউ। এরপরে এমসিকিউ হচ্ছে কার্ল মার্কসের কোন দুইটা লেখা? যদি একটা লেখার কথা বলা হয় তাহলে তোমরা লিখবা হচ্ছে দাস ক্যাপিটাল। যদি দুইটার কথা বলা হয় তাহলে হচ্ছে দাস ক্যাপিটাল এবং ম্যানিফেস্টো। যদি তিনটার কথা বলা হয় তাহলে দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং সাথে যুক্ত হবে দ্য জার্মান আইডিওলজি। তাহলে এইটা হচ্ছে আমার আরেকটা এমসিকিউ। আচ্ছা, এরপরে হচ্ছে লেনিন যে পার্টিটা তৈরি করেন সে পার্টির নামটা কি ছিল? লেনিনের পার্টির নামটা ছিল হচ্ছে বলশেভিক পার্টি। আচ্ছা, এরপরে যদি আমরা যাই যে যে আমরা কিন্তু একটু আগে দেখেছি যে বিপ্লবটা দুই ভাবে হয়েছিল। তাহলে এই যে আমার বিপ্লবটা হলো বলশেভিক বিপ্লব, তার পূর্বে বিপ্লবটা কোনটা? এই পূর্বের বিপ্লবের এমসিকিউর উত্তর হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব বা ফেব্রুয়ারি রেভলিউশন। এরপরে আমরা যদি একটু যাই যে অক্টোবর বিপ্লবে লেনিনের থিসিসের নাম কি ছিল? লেনিনের থিসিসের নাম ছিল এপ্রিল থিসিস। এটা হচ্ছে আমার আরেকটা এমসিকিউ। এবং শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, বলশেভিক রেভলিউশন কোথায় সংগঠিত হয়? সেটা হচ্ছে রাশিয়াতে। এবং এইটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে বলশেভিক রেভলিউশন কত সালে হয়? সেই সালটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 1917 সালে হচ্ছে আমার বলশেভিক বিপ্লব হয়। তো এর মাধ্যমে আমরা বলশেভিক বিপ্লবের প্রেক্ষাপট, বাস্তবতা এবং এটার প্রসেসটা নিয়ে আলাপ করলাম। এখান থেকে যেসব অ্যান্টিবায়োটিক বা যেসব এমসিকিউ আমাদের পরীক্ষা আসতে পারে সেটিও আলাপ করলাম। এখন তাহলে আমরা চলে যাচ্ছি কোথায়? এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের একটা সুপার এমসিকিউ বা সুপার অ্যান্টিবায়োটিকে। দেখি সেই সুপার এমসিকিউটা কি। সেই সুপার এমসিকিউটা হচ্ছে 1917 সালের বলশেভিক বিপ্লবের সফলতার মূল চাবিকাঠি যে লেনিনের এপ্রিল থিসিস ছিল, সেই এপ্রিল থিসিসে কোনটি অন্তর্ভুক্ত ছিল না? এই প্রশ্নটা একটু ট্রিকি, একটু কঠিন। দেখেন, ওনার এপ্রিল থিসিসের উদ্দেশ্য ছিল কি? যে এপ্রিল থিসিসটা কখন আসলো? যখন কিনা অলরেডি হচ্ছে রাজতন্ত্রের পতন হয়ে গেছে, মানে রাশিয়ার রাজা জারের পতন হয়ে গেছে। তার মানে বলশেভিকরা যাই হোক তারা চাইতো না রাশিয়ার জার আবার ক্ষমতায় আসুক। এবং রাশিয়ার জারদের পক্ষে বিপ্লবের পরে মানে ফেব্রুয়ারি রেভলিউশনের পরে তার পক্ষে আর ক্ষমতা আসার কোনো সম্ভাবনা বা বাস্তবতা ছিল না। তার মানে এর উত্তরটা হচ্ছে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে এপ্রিল থিসিসের ভিতরে কোনোভাবেই অন্তর্ভুক্ত ছিল না। তার মানে এর মাধ্যমে আমরা বলশেভিক বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করলাম।
বলশেবিক বিপ্লব থেকে যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো আলোচনা করলাম এবং শেষ করলাম একটা সুপার এমসিকিউ অ্যান্টিবায়োটিক থেকে। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আছে, তোমরা যদি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, এর সাথে যে শীটটি আছে, অ্যান্টিবায়োটিকটি আছে, সেটি একবার দেখতে পারো এবং এর মাধ্যমেই তুমি পেতে পারো তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুযোগটি।